নমস্কার। ন- সিএভি সিটিজেন্স এগেইনস্ট ভায়োলেন্সের পক্ষ থেকে করোনাকে ভয় করো না এই ক্যাম্পেইন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশিষ্ট অতিথি শ্রী তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম এর এমএলএ। তাকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমসে টুয়ার্ডস আ বেটার ফিউচার, তার কর্ণধার শ্রীমতী উজ্জয়িনী হালিম। আর সঙ্গে রয়েছেন সিএভির পক্ষ থেকে কর্ণধার ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, মনোরোগ বিশেষজ্ঞ, এবং সিএভির সবকিছু তার সঙ্গেই চলছে, তার সিএভির সমস্ত রকম কাজকর্ম। তো স্বাগত জানাচ্ছি আমাদের বিশিষ্ট অতিথি শ্রী তন্ময় ভট্টাচার্য এবং শ্রীমতী আমি উজ্জয়িনী আপনাদের হালিম। স্বাগত জানাচ্ছি এবং নিজেকে ধন্য মনে করছি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে। আমরা নমস্কার, একটা সুন্দর হ্যাঁ, একটা সুন্দর প্রোগ্রাম, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে অনুরোধ জানাবো আজকে আমাদের বক্তাদের সঙ্গে আলাপ করার জন্য এবং আমাদের কাজকর্ম সম্পর্কে যদি আপনি নিজে একটু বলে দেন, এবং তারপরে আমরা মূল বিষয়ে প্রবেশ করতে পারি। Mr. Tanmay Bhattacharya, a very big welcome to CAV platform. আমি আগে CAV সম্বন্ধে আপনাকে বলে নিই। CAV বেসিক্যালি আপনার পাবলিক পলিসি একটা থিঙ্ক ট্যাঙ্ক, কলকাতা বেসড। আমরা বেসিক্যালি আপনার হেলথ কেয়ার পাবলিক পলিসি নিয়ে কাজ করি এবং আমাদের প্রাইমারি ডোমেইন হচ্ছে মেন্টাল হেলথ, সাইকিয়াট্রি, পাবলিক হেলথ এবং পাবলিক পলিসি। আমাদের কিছু টেকনিক্যাল এক্সপার্ট আছে যারা পলিসি ডকুমেন্ট তৈরি করেন এবং আপনাদের মতন এমএলএ, এমপি বা যারা পলিসি মেকার আছে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন অ্যাবাউট ন্যাশনাল ইস্যুস। আর আমাদের একটা কালচারাল উইং আছে যার নাম হচ্ছে আন্তরিক, which is headed by মেঘনা নন্দী। সেখানে অনেক নাট্য দল আছে এবং আমরা চেষ্টা করি আমাদের যে পাবলিক পলিসি সেটা কিভাবে নাটকের মাধ্যমে মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। আর উজ্জয়িনী হালিম, she is associated with United Nations এবং she is also the director of IMSE। খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, উনি নিজে খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, উনি খুব এনজিওদের আনেন এবং এনজিওদের মাধ্যমে উনি পলিসি গ্রাস রুটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তো আমাদের টোটালি নন পলিটিক্যাল, নন পার্টিজান, একেবারে মানুষের ফোরাম এবং আমরা সকলের মানুষ, সাধারণ মানুষের কাছ থেকে আমরা উই ট্রাই টু গেট ইনপুটস, ক্রিয়েট পলিসি যাতে মানুষের কথাটা বলা যায়। আপনি খুশি হবেন শুনলে তন্ময়দা যে আমরা খুব অনেক কাজ করেছি করোনা প্যান্ডেমিকের সময়। প্রথমত আমরা একটা টেলিসাইকিয়াট্রি লাইন চালিয়েছি 9830177145। যে কোনো মানুষের যখন মহামারী হয় তখন তাদের একটা স্ট্রেস হয়, কারণ করোনার কোনো চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিন নেই, আমরা গৃহবন্দী। তো মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, যেটাকে আমরা সেকেন্ডারি স্ট্রেস সিনড্রোম বলি, দে সাফার ফ্রম দ্যাট। তো আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করলে আমরা ফ্রি সাইকিয়াট্রি সার্ভিস দিচ্ছি। অনেক রিলিফের কাজ আমরা করেছি। ইয়েস। আর আমরা 3টে পলিসি ডকুমেন্ট তৈরি করেছি। একটা হচ্ছে আপনার সাইকিয়াট্রিক ইম্প্যাক্ট, একটা হচ্ছে কিভাবে আমরা লকডাউন এবং কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারি করোনাকে কন্ট্রোল করার জন্য, আর থার্ড যেটা উজ্জয়িনী কাজ করছে, যে ইকোনমিক ইম্প্যাক্ট অন মাইগ্রেন্ট লেবারার্স এন্ড ওয়ার্কার্স। সো আমরা আজকে বেসিক্যালি মেডিকেল ব্যাপারে কথা বলবো এবং আপনার যদি কিছু প্রশ্ন থাকে রিগার্ডিং দ্য সাইকিয়াট্রিক অ্যাসপেক্ট সাধারণ মানুষের তরফ থেকে আপনি করতে পারেন। আপনার যে এক্সপিরিয়েন্স অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি সেটা শেয়ার করতে পারেন। উই উইল ইনকর্পোরেট দ্যাট ইন আওয়ার পলিসি। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমাদের অডিয়েন্স। প্রথমত হচ্ছে যে আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমাকে অনুরোধ করেছেন আপনাদের এই আলোচনার অংশীদার হওয়ার জন্য। আমি জানি না আমি ততটা যোগ্যতা সম্পন্ন কিনা, কিন্তু যা কাজ আপনার মুখ থেকে শুনলাম তাতে আমার সত্যি আমি আপ্লুত এবং আমি প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের সকলকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি একজন বিধায়ক হিসাবে আমার বিধানসভা এলাকা বা সংলগ্ন এলাকা ঘুরে ঠুরে যা যতদূর বুঝছি বা এই করোনা সংক্রান্ত বিষয়েও যা খবর কাগজে বেরোচ্ছে, টেলিভিশনে বলছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে যা জানা যাচ্ছে, তার মধ্যে দিয়ে যা বুঝছি যে দুটো জিনিস সবচাইতে বেশি প্রয়োজন এই ধরনের মহামারীকে ঠেকানোর জন্য।
একটা হচ্ছে জনসাধারণের সতর্কতা, আর একটা হচ্ছে সরকারের দায়িত্বশীলতা। জনগণের সতর্কতাতেও খামতি আছে বলে আমার মনে হয়েছে, সরকারের দায়িত্বশীলতাতেও খামতি আছে বলে আমার মনে হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশগুলোকে যদি আমরা একসঙ্গে একটা লেভেলে আনি, তাহলে দেখব যে দক্ষিণ কোরিয়ার মতো দেশ, ভিয়েতনামের মতো দেশ, এমনকি চীনের মতো দেশ, তারা এর মোকাবিলায় যতখানি পরিমাণে সার্থকতা অবলম্বন পেয়েছে, ততটা পরিমাণে ইউরোপের দেশগুলো পাচ্ছে না। আমেরিকা, স্পেন, ইতালি, তার মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা বারবার এটা প্রমাণ করছে। এবং আমাদের দেশেও তুলনামূলকভাবে সংক্রমণ এখনো পর্যন্ত কম থাকলেও আমাদের দেশের প্রায় সমস্ত চিকিৎসকরাই আশঙ্কা প্রকাশ করছেন যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলে এই মহামারী ভারতবর্ষেই সবচাইতে মারাত্মক চেহারা নিতে পারে। আমরা কেউ চাইবো না তেমনটা সত্য হোক, কিন্তু তেমনটা হতে পারে এমন একটা কথা বিভিন্ন মহল থেকেই বিভিন্নভাবে উত্থাপিত হচ্ছে, যা আমরা শুনছি। আমার নিজের এটা ধারণা, আপনারা আমার চাইতে স্বাভাবিকভাবেই অনেক ভালো বুঝবেন, যে জনস্বাস্থ্যের বিষয়টা থেকে সরকারের উদাসীনতা, মৌলিক গবেষণা থেকে সরকারের উদাসীনতা, এইটা হচ্ছে এর প্রধান কারণ। এবং বিভিন্ন দেশগুলোর সরকার, যেমন আমরা এরকম শুনেছি যে আমাদের দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনার সময় প্রশান্তচন্দ্র মহলানবিশ পণ্ডিত নেহেরুকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের মোট জাতীয় উৎপাদনের 12% স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দের জন্য। পণ্ডিত নেহেরু নীতিগতভাবে তার সঙ্গে একমত হলেও প্রথম বাজেটে 4.8% বেশি বরাদ্দ করতে পারেন। নেহেরুজি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ধাপে ধাপে এটা বাড়িয়েছিলেন। সবচাইতে বেশি এটা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে যে বাজেট পেশ করেছিলেন 1965-তে, সেই বছরে সম্ভবত সেটা ছিল 6.5%। তারপর থেকে এটা কমতে থাকে এবং এখন কমতে কমতে এটা ভারত সরকারের বাজেটে 1.2% নেমে গেছে। অর্থাৎ 12% প্রস্তাব ছিল, তার 10 ভাগের 1 ভাগে নেমে গেছে। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে সরকারের যদি জনস্বাস্থ্য সম্পর্কে ব্যয় নির্বাহ করবার ক্ষেত্রে এই মনোভাব থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব জনস্বাস্থ্যের উপর পড়ে এবং বিভিন্ন টিকাকরণ থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগের উপর তার ঘাটতি পড়ে। আমরা একটা সময় এমনও দেখেছি যে পালস পোলিওর কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে, সেই পোলিওর অভাবে 1-2 সপ্তাহ হচ্ছে পালস পোলিওর কার্যক্রম রূপায়িত করা যায়নি। এখন এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এসেছি। এই ভাইরাস সম্পর্কে আপনারা জানেন, কিভাবে ঠেকানো সম্ভব সেটাও আমার চাইতে অনেক বেশি জানেন। আমার যেটা প্রধান কথা সেটা হচ্ছে যে আমাদের সরকার, তারা জনগণের ভিতরে একটা পুষ্টি দরকার বলে সব বিশেষজ্ঞরা বলছেন যে মিনিমাম এই পর্যন্ত পুষ্টি থাকলে পরে, অর্থাৎ শরীরের ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে পরে করোনা তাকে আক্রমণ করতে পারবে না। তাহলে গোটা দেশের মানুষের পুষ্টির লেভেল ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়, এবং এই পুষ্টির লেভেলটা আমাদের দেশের ক্ষেত্রে নিঃসন্দেহেই হচ্ছে আন্তর্জাতিক গড়ের তুলনায় অনেক কম, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রেও তার অনেক ফারাক ব্যাসকম আছে। তার মধ্যেও এই আক্রমণের মুখে আমরা পড়েছি, ঠেকানো হচ্ছে। প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া গেছিল কেরালায়। একটা সময় কেরালায় সবচাইতে বেশি করোনা রোগীর সন্ধান পাওয়া গেছিল। আজকে কেরালায় সংক্রমণের হার, বৃদ্ধির হারটা কমছে, এবং কেরালা সরকার বলছে যে উই হোপ ফর দ্য বেস্ট বাট প্ল্যান্ড ফর দ্য ওয়ার্স্ট। আর আমাদের এখানে মনে হচ্ছে, বিভিন্ন রাজ্যে মনে হচ্ছে, উত্তরপ্রদেশে মনে হচ্ছে যে আমরা বোধহয় যে যা করে ফেলে রেখেছি প্ল্যান, সেটাই হচ্ছে বেস্ট, এবং আমরা হোপ করছি যে এর মধ্যে দিয়ে বেস্টটাই হবে। এই যে প্ল্যান্ড ফর দ্য ওয়ার্স্ট, এই দৃষ্টিভঙ্গিটা এই রোগকে প্রতিরোধ করবার ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি বলে আমার মনে হয়। বৈদ্যনাথ বাবু নিশ্চয়ই আমার চাইতে আরো ভালো বলতে পারবেন।
দ্বিতীয়, আমার এলাকায় ঘুরে আমার এটা মনে হয়েছে যে ক্ষেত্রে বৈদ্যনাথ বাবু যে কথাটা বললেন যে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, যে অনেক মানুষই এরকম 3 মাস 4 মাস ঘরের মধ্যে বসে থাকা সম্ভাবনার কথা ভেবে, বা 1 মাস বসে আছেন, এই দীর্ঘদিন ধরে বসে আছেন, যে মানুষ সবসময় রাস্তায় থাকেন, আড্ডায় থাকেন, ঘুরে বেড়ান, কাজে কর্মে থাকেন। আজকেই যেমন সকালে আমি নিউ ব্যারাকপুরে একটি পরিবারকে মিট করেছি, সেই পরিবারের একটি যুবক ছেলে, সে দোতলা থেকে নিচে নেমে এলো আমার কাছে, প্রায় কার্যত তার চোখে জল, বাড়ি থেকে বেরোতে পারছি না, কি করব দাদা। মানে এই যে তার উপর একটা মানসিক চাপ পড়ছে, এই মানসিক চাপটা কাটানোটা সত্যিই খুব দরকার, এবং এর জন্য আপনারা প্রশংসনীয় কাজ করছেন। আমিও আপনাদের ফোন নাম্বারটা মুখস্থ করে ফেললাম, এবং আরো একবার নিয়ে নেব যদি মুখস্থ কিছু ভুল হয়ে থাকে। এরকম যদি আমার কাছে আমি অবশ্যই আপনাদের কাছে পাঠাবো। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস তন্ময়দা। এখন আমার কাছে আপনার কাছে আমার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে। প্রথম যেটা আপনি নিজে বললেন যে জিডিপির পার্সেন্টেজ অফ হেলথ কেয়ার ইজ লেস। এখন আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, ধরুন আমেরিকাতে জন হপকিন্স, কলাম্বিয়া ইউনিভার্সিটি, বা ইউকে তে অক্সফোর্ড, এক হচ্ছে হসপিটাল, 2 হচ্ছে মেডিকেল কলেজ, 3 হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ, 4 হচ্ছে সায়েন্স। এর উপর কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক দেশ তারা প্রচুর টাকা ঢালে ইনভেস্ট করে, তার জন্য রিসার্চ এগোয়। এবং আমরা যে প্যান্ডেমিক ফেস করছি সেখানে ফ্রন্ট লাইনে আছেন ডক্টররা এবং সায়েন্টিস্টরা। সো আপনি যেটা বললেন যে আমাদের 1% জিডিপি স্পেন্ট অন সায়েন্স, তো অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনার কি মনে হয় না যে আমাদের যে গভর্নমেন্ট, দে শুড স্পেন্ড মাচ মোর মানি অন সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড biomedical health research? So what are your views on this? আমি তো সেটাই বললাম যে মৌলিক গবেষণা, এই মৌলিক, দেখুন আমি তো লেম্যান, আমি মৌলিক গবেষণা এই টার্মিনোলজিটা জানি। এবার এই মৌলিক গবেষণাটাকে কোন কোন বিভাগে কিভাবে বিভক্ত করা যায় সেটা মেডিকেল প্র্যাকটিশনাররা বলবেন, মেডিকেল এক্সপার্টরা বলবেন। কিন্তু মৌলিক গবেষণা খাতে আমাদের বরাদ্দ কমেছে, এবং কমতে কমতে একটা এমন পর্যায়ে চলে গেছে যে কার্যত হচ্ছে এই সাবজেক্টটাকে গুরুত্ব দেওয়ার মতো কোনো দৃষ্টিকোণ সরকারের আছে কিনা, এই প্রশ্নটাই মানুষের মধ্যে জাগছে, আমার নিজের মধ্যেও জাগছে। স্যার, আমার আপনার কাছে আর একটা সেকেন্ড প্রশ্ন থাকবে, যে আপনি জানেন যে ধরুন আমাদের গভর্নমেন্ট অনেক টাকা অনেক কিছুতে খরচা করে, নেটবলি ধরুন আমাদের দিল্লির যে বিস্তা, এটা আমরা আগেও বলেছি যে সেন্ট্রাল বিস্তাকে আবার সাজানো হচ্ছে। অলদো লুটিয়েন্স দিল্লি ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, দিল্লিতে কমনওয়েলথ এবং এশিয়ান গেমস হয়েছে, দিল্লি ইজ অলরেডি ডেভেলপ, কিন্তু আবার সেন্ট্রাল বিস্তা খরচা করতে প্রায় 4,000 কোটি টাকা যাবে। আমরা জানি আমরা প্রায় 60,000 crore খরচা করেছিলাম অন কমনওয়েলথ গেমস। এখন ভারতবর্ষের মতন গরিব দেশে হেলথ এডুকেশনকে নেগলেক্ট করে মূর্তি বানানো, পার্ক বানানো, স্ট্যাচু বানানো, বা আবার দিল্লিকে সাজানো, ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য কারেক্ট প্রায়োরিটি অফ রিসোর্সেস? একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। এটা কার্যত হচ্ছে মানে একটা সরকারের, আমাকে যদি বলেন, আমি যেহেতু রাজনীতির লোক, আমি পলিটিক্যাল টার্মিনোলজি ইউজ করবার সুযোগ এখানে কম, তা সত্ত্বেও করতে বাধ্য হচ্ছি, যে এটা একটা সরকারের জনবিরোধী প্রয়াস। দিল্লিকে সাজানোর জন্য এত টাকা, রাষ্ট্রপতি ভবন সাজানোর জন্য এত টাকা, এটা এই সময়ের প্রায়োরিটি না। প্রত্যেকটা সময় মানুষের কাছে একটা প্রায়োরিটি নিয়ে আসে। রাস্তায় রাস্তায় মূর্তি বসানো, রাস্তায় রাস্তায় কাট আউট লাগানো, রাস্তায় রাস্তায় হোর্ডিং লাগানো, ক্লাবগুলোকে টাকা দেওয়া, এবং এই যে রাজধানী দিল্লি থেকে শুরু করে ওই আপনার ইয়ে আম্বেদকরের মূর্তির কথা হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হয়েছে, এরপরে ছত্রপতি শিবাজির মূর্তি হবে, রামলালার মূর্তি হবে। এখন তো দেখা যাচ্ছে যে এই কঠিন সময়ে রামলালার মন্দিরের কাছে কেউ যাচ্ছেন না, যাচ্ছেন আপনার কাছে, ডাক্তারদের কাছে। কেউ তিরুপতির মন্দিরের কাছে যাচ্ছেন না, কেউ কোনো মসজিদের কাছে যাচ্ছেন না, গির্জার কাছে যাচ্ছেন না, যাচ্ছেন চিকিৎসকদের কাছে। মানুষ, প্রাণী জগতের যে শ্রেষ্ঠ প্রজাতি মানুষ, সেই মানুষ মানুষের সাহায্যের জন্য হাত বাড়াবেন, মানুষই মানুষের উপকার করবেন, মানুষের মেধা, মানুষের উদ্ভাবনী ক্ষমতা, সেইটাকে বৃদ্ধি করবার ক্ষেত্রে সরকার দায়িত্ব পালন করবে। এইটা হচ্ছে সরকার।
তাহলে সেই সরকার যদি সেই দায়িত্ব পালন না করে সে যদি মূর্তি বসানোর কাজ করে বেড়ায়, আর যখন লকডাউন ঘোষিত হয়ে গেছে তখন সরকার যারা চালায় সেই দলের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রামলালার মূর্তি নিয়ে লকডাউন ভেঙে মিছিল করেন, তাহলে গোটা দেশের জনগণের কাছে তো উল্টো বার্তা যাচ্ছে। এটাকে তো আগে ঠেকাতে হবে। জনগণের সতর্কতার উপর আমরা জোর দিচ্ছি, সরকারের দায়িত্বশীলতার উপর জোর দিচ্ছি। সুতরাং সতর্ক জনগণ এবং দায়িত্ববান সরকার, এই দুটো যেখানে নিডেড, সেখানে যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করছেন তারাই যদি জনগণের সতর্কতাকে নষ্ট করেন, তাহলে তাদের দায়িত্বশীলতা সেটা তাহলে খামতি হয়, ঘাটতি হয়, এবং আমার মনে হচ্ছে এটাই ঘটছে। স্যার, আমি আর একটা প্রশ্ন করব, খুব ইম্পর্টেন্ট। আমরা সিইবি তে একটা পলিসি পেপার তৈরি করেছি, এবং আমাদের যে পলিসি পেপার আমি পাঠিয়ে দেবো আপনাকে, কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে লকডাউন দরকার, কারণ লকডাউনে আমরা কমিউনিটি স্প্রেড আটকাচ্ছি, এবং দ্বিতীয় হচ্ছে অবশ্যই দরকার, আমিও মনে করি দরকার। এবং সেকেন্ডলি আমরা সারা পৃথিবীর মডেল স্টাডি করে আমরা দেখেছি যে সাউথ কোরিয়াতে ওরা সাউথ কোরিয়ান গভর্নমেন্ট লকডাউন করেননি, কিন্তু সাউথ কোরিয়ান গভর্নমেন্ট লকডাউন না করে ওরা খুব ড্রাস্টিকলি কেস এবং ইনফেকশন কমাতে পেরেছেন, এবং খুব কিছু নভেল টেকনিক ওরা ইউজ করে, যেটা আমি আপনাকে বলতে চাই। এক হচ্ছে স্যার, ওরা ধরুন কোনো কেস যার করোনা হয়েছে, তার মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল সিগন্যালকে সঙ্গে ট্যাপ করে টোটাল কন্ট্যাক্ট লিস্ট বার করেছে। মানে ধরুন আমার মোবাইল থেকে একটা সিগন্যাল যায়, অন্য কারোর মোবাইল থেকে একটা সিগন্যাল যায়। এখন ধরুন আমি গত 2 সপ্তাহ কার সাথে কন্ট্যাক্টে এসেছি, আমার মোবাইল সিগন্যাল থেকে সেটা 1 ঘন্টার মধ্যে বের করা সম্ভব। সেকেন্ডলি, যেই সমস্ত সাউথ কোরিয়ার ক্লাস্টার যেখানে করোনা কেস আছে, মোবাইলের অ্যাপের মাধ্যমে মানুষকে ওয়ার্ন করেছে যে এইসব জায়গায় অ্যাভয়েড করো। নাম্বার 3, আপনার 3-4 বছর আগে সাউথ কোরিয়ার একটা ইনফেকশন হয়েছিল যাকে আমরা বলি মার্স, মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম, এবং মার্সে অনেক লোক মারা যায়। তো সাউথ কোরিয়া নিজের বায়োমেডিক্যাল ফ্যাসিলিটি অনেকটা বাড়িয়েছে। সো আজকে সাউথ কোরিয়ার দিনে 10,000 টেস্ট হচ্ছে, এবং সাউথ কোরিয়ার ড্রাইভিং টেস্টিং ফ্যাসিলিটি, মানে ধরুন গাড়ি কেউ চালাচ্ছে, গাড়ি থামিয়ে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করা এবং তাকে টেস্ট করা, এবং এইসব মেকানিজমস এর মাধ্যমে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট হ্যাজ রিডিউস দ্য ইনফেকশন। এখন আমার আপনাকে কাছে প্রশ্ন, ধরুন সাউথ কোরিয়ান সিডিসি হ্যাজ ডান এন এক্সিলেন্ট জব, তো ধরুন আমাদের গভর্নমেন্টের আইসিএমআর এবং সাউথ কোরিয়ান গভর্নমেন্টের সিডিসি যদি কোলাবোরেট করে, মানে যদি নন অফিসিয়াল বা অফিসিয়াল কোলাবোরেট করে একটা হোলিস্টিক পলিসি বানায় ফর দ্য হোল কান্ট্রি, দেন ডোন্ট ইউ থিঙ্ক ইটস বেটার? বিকজ ইটস নট আ স্টেট প্রবলেম, মানে ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যার প্রবলেম নয়, বা ভারতবর্ষের প্রবলেম নয়, এটা সারা পৃথিবীর প্রবলেম। So সারা পৃথিবীর যে বেস্ট এক্সপার্ট, whether it's South Korea, Hong Kong or India, if the best experts from a task force and make a policy and implement that, আপনার মনে হয় না that is better? Because we have a detailed policy. খুবই ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব, যে পৃথিবীর যে দেশগুলো এটাকে ঠেকিয়েছে, সাউথ কোরিয়া একটা মডেলে ঠেকিয়েছে, ভিয়েতনাম একটা মডেলে ঠেকিয়েছে, চীন গোটা উহানকে সেপারেট করে দিয়ে উহানের বাইরে বেরোতে দেয়নি, ঠেকিয়েছে। এই যে পৃথিবীর যে দেশগুলো ঠেকাতে পেরেছে, বা আমাদের দেশেরও যে রাজ্যগুলো তুলনামূলকভাবে বেটার ঠেকাতে পেরেছে, এদের প্রত্যেকের নিজস্ব কিছু, সেখানকার চিকিৎসকদের পরামর্শে, চিকিৎসার বিশেষজ্ঞদের পরামর্শে তারা নিজস্ব কিছু সিস্টেম ন্যাচারাল কোর্সে তৈরি করেছে। আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনার পেপারগুলো আমায় পাঠালে আমি অন্তত পড়াশোনা করে একটু জানতে পারবো, কিছু করতে না পারি একটু জানতে পারবো, আর জানার আগ্রহটা আপনি আমার ভিতর উস্কে দিতে পারছেন, উস্কে দিচ্ছেন, এর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। এই যে প্রস্তাবটা আপনি দিলেন যে কোলাবোরেট করা, তার সঙ্গে অ্যাডজাস্ট করা, তার কতটা আমাদের দেশে সম্ভব সেইটা বুঝে নিয়ে তদনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া, এটা তো মানে এই সময়ে শুধু জরুরি না, এই সময় এটা অত্যাবশ্যক। মানে এটাকে একদম মানে নেসেসিটির মধ্যে আনতে হবে, যে অত্যাবশ্যকীয় পণ্যের মতো করোনার সংক্রমণ যখন এই মাত্রায় যাচ্ছে, তখন যারা ঠেকাচ্ছে সেই ঠেকানোদের থেকে শিক্ষা নেওয়াটা আমার কাছে একটা অত্যাবশ্যকীয় জরুরি কাজ। এই মনোভাব যদি আমি আমার নিজের ভিতর ডেভেলপ করাতে না পারি, মানে সরকার তার নিজের ভিতর ডেভেলপ করাতে না পারে,
তারপরে খুব মুশকিল। গোটা পৃথিবী জুড়ে আইসিএমআর থেকে শুরু করে বিশেষজ্ঞরা র্যাপিড টেস্ট 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 অ্যান্ড টেস্ট, এই টেস্ট শব্দটাকে 3বার করে উচ্চারণ করছেন। আর আজকেই বোধহয় আইসিএমআর এর প্রতিনিধি আমাদের রাজ্যে এসেছিলেন এবং রাজ্যে এসে বলেছেন যে গোটা দেশের ভিতর সবচাইতে কম টেস্ট হচ্ছে পশ্চিমবাংলায়। এবং আমরাও দেখছি যে হরিয়ানার মতো ছোট রাজ্য, তাদের টেস্টের পরিমাণ আমাদের চাইতে বেশি। কেরল, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, এদের টেস্টের সংখ্যা অনেক বেশি, সেটার সঙ্গে নয় তুলনা করলামই না। ফলে এই যে টেস্ট আমরা করছি না, ফলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হঠাৎ করে একজন অসুস্থ হচ্ছেন, তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার চিকিৎসা দেওয়ার চেষ্টা হচ্ছে, বেলেঘাটা আইডি থেকে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে, অবস্থা আরো খারাপ হলে আইডি থেকে এমআর বাঙ্গুর কিংবা মেডিকেল কলেজ কিংবা অ্যাপোলোর অ্যানেক্স বিল্ডিং, সেখানে ট্রান্সফার হচ্ছে, মারা যাচ্ছেন, মারা যাচ্ছেন না, মারা গেলে মৃত্যুর অডিট কমিটি তারা মারা যাওয়ার কারণ ঠিক করছেন, ইত্যাদি ইত্যাদি, যা ঘটছে ঘটছে। কিন্তু মূল কথা হচ্ছে যে এই সামগ্রিক বিষয়গুলো তো মানুষের আতঙ্ককে বাড়াচ্ছে, মানুষের আতঙ্ককে তো তা কোনো অবস্থাতে কমাচ্ছে না। ফলে মানুষ যদি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাহলেই তো মানুষ ভুল করেন। মানুষ যদি সচেতনতা অর্জন করেন তাহলে মানুষ ঠিক করতে পারেন, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে মানুষের ভুল করার প্রবণতা বাড়ে। সেই জন্যই দেশ বিদেশের অভিজ্ঞতা থেকে শেখাটা প্রয়োজন। আপনি সেই প্রস্তাবটাই করেছেন এবং আপনাদের এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটা অবশ্যই আপনাদের সংগঠনকে আমি অনুরোধ করব সরকারের কাছে এই প্রস্তাবটা উত্থাপনের জন্য, এবং আমার কাছে অনুলিপি পাঠালে পরে আমিও আমার তরফ থেকে সরকারের কাছে এই একই দাবিপত্র উত্থাপন করতে পারি, যাতে এই বিষয় সম্পর্কে সরকার যথোপযুক্ত নজর দেন। Ujjanidhi, if you want to ask some questions. হ্যাঁ, নমস্কার তন্ময় বাবু। আমি প্রশ্নকে এবারে আপনার মেডিকেলের জায়গা থেকে একটুখানি পলিটিক্যাল ইকোনমির জায়গায় নিয়ে যাই, যে বিষয়ের উপরে মূলত আমি কাজ করি বা আমি যে সংগঠনের সাথে আছি তারা কাজ করে। প্রথমত সংকটের কথা, যে কথাটা আপনি বলছেন তার সাথে বলছেন যে আতঙ্ক, এর যেমন একটা দিক অসুস্থ হয়ে পড়া, আর একটা আতঙ্ক হচ্ছে হঠাৎ করে যে লকডাউন হলো, ওটা তো যথেষ্ট নোটিশ দিয়ে হয়নি, মাত্র 4 ঘন্টা নোটিশে লকডাউন হয়ে গেল। এক্স্যাক্টলি, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া এবং আনপ্ল্যান্ড লকডাউন যেটা হলো, তার ফলে আমরা জানি দেশ জুড়ে আরেক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একটা হচ্ছে আপনি বললেন পুষ্টির কথা এবং খাদ্যের কথা, সুতরাং খাদ্য পাওয়া এবং পুষ্টিকর খাদ্য পাওয়া সংক্রান্ত মানুষের মনে অহেতুক বা যথেষ্ট কারণ আছে, সেই দিক থেকে ভয়। দ্বিতীয়ত, এইটা আপনারা সবাই অবগত রয়েছেন যে সারা ভারতের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এবং অত্যন্ত একটা অব্যবস্থার মধ্যে অনেক জায়গাতেই তারা রয়েছেন, সেখানেও তাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। তো আমি একটা কথাতেই প্রশ্ন করি, বাকিটা আপনি বিস্তারিত বলতে পারবেন। আপনার কি, আমরা অতীতে এই আমাদের কেন্দ্রে যে সরকার রয়েছেন তার বেশ কিছু হঠাৎ করে নেওয়া ডিসিশনস দেখেছি, যেগুলোর মানে বুঝে ওঠা কঠিন। হঠাৎ করে 3-4 ঘন্টা নোটিসে এমন কিছু বড় বড় ডিসিশনস যেটা সাধারণ মানুষকে একটা ইনস্টেবিলিটির দিকে ঠেলে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা সেই জনরোষ বা জনক্ষোভটা দেখিনি, যার থেকে একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস আসতে পারে। তো এই করোনা পরিস্থিতির ফলে যে খাদ্য সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন দিকে আটকে পড়েছেন, তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার কি মনে হয় এর থেকে কোনো ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইকোনমিক চেঞ্জেস আসতে চলেছে? এটা একটা খুবই গভীর প্রশ্ন এবং খুবই গভীরভাবে বিবেচনার প্রশ্ন। আসলে অনেকগুলো সমস্যার মধ্য দিয়ে তো আমরা চলেছি। এক হচ্ছে যে দল শাসন করছে আমাদের দেশকে এই মুহূর্তে, সেই দল আর কিছু করতে পারুক আর না পারুক, একটা কাজ খুব সাফল্যের সঙ্গে করতে পেরেছে, সেটা হচ্ছে এই দল মানুষের ভেতরে একটা বিভাজনের ভেদ রেখা তৈরি করে দিতে পেরেছে। এবং এই যে একটা ধর্মীয় বিভাজনের ভেদ রেখা মানুষের ভিতর তৈরি করে দিয়ে সংখ্যাগুরু মানুষের একটা অংশের কাছে এইরকম একটা মনোভাব তৈরি করা যে আলটিমেটলি দে উইল বি দ্য সেভার অফ দেম, দোজ পিপল হু বিলংস টু মেজরিটি রিলিজিয়ন। এই যে একটা বোধ, এই বোধটা এটা চিরস্থায়ী না, এটা দীর্ঘস্থায়ীও হয়তো না, কিন্তু এই বোধটা প্রিভেলস।
এই বোধটা উঠে গেছে এমন দাবি করার সময় বোধহয় এখনো আসে। এই বোধটা প্রিভেল করছে। এই বোধটা যখন প্রিভেল করে তখন যেটা কাউন্টার প্রোডাক্ট হয় তখন হচ্ছে সংখ্যালঘু মানুষের ভেতরে একটা সন্ত্রাসবাদী চেতনা জন্ম নয়। পৃথিবীর দেশ দেশের অভিজ্ঞতা তাই বলছে। সেটা ভারতবর্ষে খুব বেশি মাত্রায় না হলেও কোনো মাত্রায় হয়নি এমন না, কিন্তু কিছু অন্তত অন্য আর 10টা তুলনায় ভারতবর্ষে অনেক কম হয়েছে। এর একটা বেসিক কারণ ভারতবর্ষের ইতিহাসের মধ্যে আছে, যে ভারতবর্ষের ইতিহাসের ভেতরে দীর্ঘ সময় ধরে, ব্রিটিশ আসার আগে দীর্ঘ সময় ধরে আজকে যারা ভারতবর্ষের সংখ্যালঘু সেই শাসকরা ভারতবর্ষ শাসন করেছেন। ইতিহাসে খুঁজলে দেখা যাবে 664 বছর। যদি তারা সত্যি সত্যি মানুষকে ধর্মান্তরিত করে মেজরিটি হতে চাইতেন, ধর্মের মেজরিটি, তাহলে 664 বছর কম সময় ছিল না। কিন্তু তাদের সিংহভাগ শাসক সেটা চাননি, ফলত এমন ঘটনা ঘটেনি। ফলে ভারতবর্ষের মাটির মধ্যে, ভারতবর্ষের দেশজ ঐতিহ্যের মধ্যে একটা সেকুলারিজম, একটা ধর্ম নিরপেক্ষতার বাতাবরণ প্রিভেল করেছে বরাবর। আবার উল্টো দিকে হচ্ছে দেশভাগের ঘটনা তাকে কিছুটা বাধাপ্রাপ্ত করেছে এবং দেশভাগের বিকৃত ব্যাখ্যা তাকে কিছুটা অন্য সম্ভাবনার দিকেও নিয়ে গেছে, যার পাক ঘেটে আজকে ভারতবর্ষের শাসক রাজনৈতিক দল নিজেদের পক্ষে এইরকম একটা রিলিজিয়াস মোল্ড করাতে সফল হয়েছে বলে আমার প্রাথমিক অনুমান। ফলত এই যে কঠিন ক্রাইসিসটা এসছে, এই সরকারের আগেও করেছে, যখন ডিমনিটাইজেশন করেছে, যা বলেছে ডিমনিটাইজেশনের ফলে হবে তার তো কোনো উপকার হয়নি। একজন মানুষ, সাধারণ মানুষ বলতে পারবেন না যিনি ডিমনিটাইজেশনে উপকৃত হয়েছে। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয়েছে, করে দিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চরম বিপদের মধ্যে পড়েছেন। আবার একটা নতুন ইস্যুতে উনি চলে গেছেন। নির্বাচন এসেছে, পুলওয়ামার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, আজকে এটা দিনের আলোর মতো সত্য, সেদিন দিনের আলোর মতো সত্য ছিল না, সেই অ্যাডভান্টেজটা নিয়ে নিয়েছেন। বালাকোটের একটা মিথ্যে গল্পকে সাজিয়েছেন। আজকে বোঝা যাচ্ছে পুলওয়ামাটাও মিথ্যে, বালাকোটটাও মিথ্যে, এবং পুলওয়ামাটা পরিকল্পিত। কিন্তু সমস্যা হচ্ছে যে ফর দা টাইম বিং মানুষকে ফ্লোট করিয়ে নিয়ে গেছেন। এখন এই যে সময়টা আমরা এখন পার হচ্ছি, দেশের মধ্যে প্যান্ডেমনিক সিচুয়েশন, এই সিচুয়েশনটা রাজনীতি করার সিচুয়েশন বলে কেউ মনে করছি না আমরা। কিন্তু মানুষ তার পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, সে যদি খাদ্য না পায়, যে পরিযায়ী শ্রমিক গেছেন সেই পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার, সেই ওয়ার্কার কোথাও খাবার পাচ্ছেন, কোথাও খাবার পাচ্ছেন না, কোথাও পাশে দাঁড়ানোর মানুষ পাচ্ছেন, কোথাও পাশে দাঁড়ানোর মানুষ পাচ্ছেন না। ফলে সবটা মিলিয়ে আমাদের দেশে ইতিমধ্যেই বিশ্ব ব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে যে 40 কোটি ভারতীয় দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারেন। ফলে সেটা একটা বিরাট ঘটনা, এবং অর্থনৈতিক সংকট যদি একটু থামিয়ে দিয়ে যেটা বলছি, মানে এইখানে আমি ধর্মীয় ব্যাপারের থেকেও যেটা বেশি জানতে চাইছিলাম, ধর্মীয় যে বিভেদটা হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু আপনি রাষ্ট্রের দায়িত্বশীলতার কথাটা বলছিলেন, যে রাষ্ট্রের কাছে চাওয়া, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে চাওয়া খাদ্যটা আমার কাছে পৌঁছে দেওয়াটা রাষ্ট্রের কর্তব্য। তো সাধারণ সময় সরি keep the economic questions, yeah. It's basically an economic question, and I think this question will remain relevant even in post-COVID time. তো ব্যাপারটা ওই দায়িত্ব মানুষের মনে যে প্রশ্ন করার ইচ্ছাটা, আজকে সেই প্রশ্ন করার ইচ্ছাটা কি ফিরে আসবে? আর আমি এর সাথে একটু যোগ করে দিই, এই যে খাদ্য সংকট এখন যা আমরা দেখছি, আপনি আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখছেন, আপনার কি মনে হয় আগামী দিনে এটা যদি কোনো একটা ভালো মাস্টার প্ল্যান না থাকে এবং সমস্ত রাজ্যের সঙ্গে একসাথে বসে যদি সরকার কোনো মাস্টার প্ল্যান না করেন এই পরিযায়ী শ্রমিকদের রিইন্টিগ্রেশন ইকোনমির ক্ষেত্রে, তাহলে সেটা একটা ভয়াবহ দিকে যেতে চলেছে? এবং আপনি যেটা তথ্য দিলেন সেই তথ্য তো রয়েছে, তার সাথে 30 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা ধ্বংস হওয়ার তথ্য রয়েছে। সে সমস্ত ক্ষেত্রে একটা রাজনৈতিক
দল হিসেবেও এবং একজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী হিসেবেও আপনি আমাদের কি আমাদের পরামর্শ দেবেন যে কোন, আমরা তো থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করার কথা ভাবছি, পলিসি পেপার লেখার কথা ভাবছি, কোন পলিসিগুলো আমাদের হাইলাইট করা উচিত, কোন জিনিসগুলো থাকা দরকার এরকম একটা পলিসিতে, যেখানে আমরা কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে অর্থনীতিকে চাঙ্গা করতে পারবো। তার মানে এই নয় কিছু পুঁজিপতির হাতকে শক্ত করতে পারবো, সাধারণ মানুষকে একটা সুস্থ জীবনযাত্রায় জীবন জীবিকায় ফিরিয়ে দিতে পারবো। অবশ্যই আপনি একদমই ঠিক কথা বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব এই রকম কঠিন পরিস্থিতিতে সমস্ত মানুষ যাতে পুষ্টিকর খাবার পায় সেটা দেখা, এবং সেই মানুষ লকডাউনের পরিস্থিতিতে কোথাও যেতে পারছেন না, তাহলে রাষ্ট্রকেই সেই মানুষের কাছে খাবার পৌঁছে দিতে হবে। এবং এই কাজটা রাষ্ট্রকে যদি করতে হয় তাহলে ন্যাচারালি সমস্ত রাজ্য সরকারগুলোর সঙ্গে একটা কোঅর্ডিনেটিং অ্যারেঞ্জমেন্ট, এবং সেই কোঅর্ডিনেটিং অ্যারেঞ্জমেন্টকে আরো নিচের দিকে সমস্ত নির্বাচিত সংস্থা যা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা যা আছে, আপনাদের মতো সংস্থা যারা আছেন, এই সকলকে একসঙ্গে যুক্ত করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা উচিত, যে মাস্টার প্ল্যান অনুযায়ী এই গোটা পরিষেবাটা সাধারণ মানুষ পর্যন্ত, যে মানুষের প্রকৃত প্রয়োজন সেই মানুষ পর্যন্ত পৌঁছতে পারবে। এখন সমস্যা হচ্ছে যে এইটা করতে হলে পরে সরকারের অ্যাটিটিউড লাগে। এখন সরকারের অ্যাটিটিউডটা কি? আমাদের সরকারের অ্যাটিটিউড হচ্ছে 1 বছরে 1,76,000 কোটি টাকা কর্পোরেট করে ছাড় দেওয়া, দেশের খাদ্যশস্যের মজুদ ভান্ডারে 7.5 লাখ crore মেট্রিক টন খাদ্যশস্য জমা থাকলেও সেই খাদ্যশস্য গরিব মানুষের ভিতর বিনামূল্যে না বিলি করা, এই যে অ্যাটিটিউড সরকারের, এই অ্যাটিটিউডটা যদি না বদলায় তাহলে পরে যেমন ভাবে একদিন ডিমনিটাইজেশনের আকস্মিক ঘোষণা হয়, আমি শুনেছি আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমি জানি না আবার তিনি কি ঘোষণা করবেন। একবার থালা বাজাতে বলেছিলেন, মানুষ বাজিয়েছে, একবার দিয়া জ্বালাতে বলেছিলেন, মানুষ জ্বালিয়েছে, কালকে কি করতে বলবেন আমি জানি না। শব্দ হয়েছে, আলো হয়েছে, এবার কি হবে জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রকৃত প্রয়োজন হচ্ছে এই সময় এমন একটা পরিকল্পনার ভিতর গোটা দেশকে নিয়ে আসা, যাতে এই সিচুয়েশনটাকে ফেস করা যায় সাফল্যের সাথে, এই সিচুয়েশন থেকে মানুষকে রক্ষা করা যায়, প্যান্ডেমিক সিচুয়েশন থেকে। আর পোস্ট প্যান্ডেমিক পিরিয়ডে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কর্মরত মানুষ কাজের সঙ্গে নেই, সেই মানুষগুলোর প্রত্যেকের কাজ ফিরে পাওয়া খুব সহজ ব্যাপার হবে না, একদমই না, সে খুবই কঠিন ব্যাপার হবে। এবং সেই মানুষগুলোকে কাজ ফিরে পাওয়ার বন্দোবস্ত করা এক, যদি যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেই কাজগুলো সেই পরিমাণে ফিরে পাওয়াটা বাস্তব না হয়, সঙ্গত কারণে বাস্তব না হয়, তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করা, তার একটি মাস্টার প্ল্যান এখন থেকে প্রস্তুত করা। এই গোটা বিষয়টা নিয়ে সরকারকে ভাবতে হবে, এবং অবশ্যই এ ব্যাপারে সব রকমের অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে, সমাজ বিজ্ঞানের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ সরকারকে করতে হবে। আমাদের দেশে এমন যোগ্য মানুষ অনেক আছে। আমাদের দেশের রিজার্ভ ব্যাংকের গভর্নরের থেকে রঘুরাম রাজনকে তাড়িয়ে দেওয়া হয়, যখন তাড়িয়ে দেন তখন আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন ওয়ার্স্ট ইকোনমিস্ট, আর আজকেই রঘুরাম রাজনকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পোস্ট করোনা পিরিয়ডে গোটা বিশ্বের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কি রোল প্লে করবার জন্য কি পরিকল্পনা নিতে হবে সেই ভূমিকা পালনের জন্য যে অ্যাডভাইসারি কমিটি, সেই অ্যাডভাইসারি কমিটির সদস্য হয়েছে। তন্ময় বাবু 1 মিনিট, আমাদের একটা টেকনিক্যাল ব্রেক নিতে হবে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, 5 মিনিট পরে আবার সেম লিংকে আপনি আসবেন ফিরে, ঠিক আছে? একটা টেকনিক্যাল ব্রেক আছে এখানে, ওকে? আবার সবাই ফিরে আসছি।
টেকনিক্যাল ব্যাগে চা না, নেই, চা টিভিতে নেই। যেটা দেয়। অবশ্যই চা চা আছে। নেই, নিজের বাড়িতে আছে, সবাই বাড়িতে বাড়িতে লকডাউনে। চা খেতে হবে, পরে দেখা করে চা হবে আমাদের খাওয়া। ওকে, ফিরে ঠিক আসছি আছে, 5 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। Start. আমরা যে আলোচনা করছিলাম খাদ্য সুরক্ষা এবং পরবর্তীতে যে পরিযায়ী শ্রমিক তাদের জীবন জীবিকায় আবার পুনর্স্থাপন রিইন্টিগ্রেশনের ইস্যু, আমি সেখান থেকে মানে শেষ একটি অন্যরকম একটি প্রশ্ন করছি। আমি তন্ময় বাবুর কাছে শুনলাম, উনি যথেষ্ট পরিষ্কার ভাবেই বললেন যে প্রায়োরিটি ম্যাটার্স, কোথায় কোন দিকে প্রায়োরিটি এবং কিভাবে আমরা একসাথে প্ল্যান ভালো করে চলতে পারি। আমি একটা প্রশ্ন করবো, যেটা একটা বিতর্কিত প্রশ্ন এবং এ ব্যাপারে আপনি আপনার মতামত দিতে পারেন। আমরা যখন খাদ্য বন্টন ব্যবস্থার কথা বলি, তার কতগুলো মডেল আছে। একটা তো পিডিএস, যেটা আমরা আমাদের দেশে চলছেই। পিডিএস এর মধ্যে আমাদের যেটা চলে টার্গেটেড পিডিএস, টিপিডিএস। তো আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন, টিবিডিএস না মানে টার্গেটেড পিডিএস নাকি ইউনিভার্সাল পিডিএস, কোনটা ভালো হবে? অবশ্যই ইউনিভার্সাল পিডিএস। ইউনিভার্সাল পিডিএস, কিন্তু তার সঙ্গে একটা কন্ডিশন থাকবে যে আমার কাছে যখন ইউনিভার্সাল পিডিএস এর প্রস্তাব আসবে, তখন আমাকে এই দায়িত্ব সচেতনতার পরিচয় দিতে হবে যে আমার এটার অংশীদার না হলেও চলবে। আমার ভাগটা I must back to the government so that government can distribute that to the poorer section. কিন্তু ইউনিভার্সাল পিডিএস ছাড়া এই সময়ে বাছাবাছি করতে গেলেও ভারতবর্ষের মতো 135 কোটির দেশে এই বাছাবাছিটাও যে সময় নিয়ে নেবে, সেই সময়টা ওয়েস্টেজ হয়ে যাবে, ততদিনে অনেক ক্ষতি হয়ে যাবে। ফলে এই মুহূর্তে ইউনিভার্সাল পিডিএস শুড মাস্ট বি অ্যানাউন্সড উইথ দ্য রিকোয়েস্ট যে those who think or feel that they does not need it, they must give it back. ধন্যবাদ, এটা খুব আপনি পরিষ্কারভাবে বললেন এবং আমিও ব্যক্তিগতভাবে বিষয়ে একমত। ধন্যবাদ। মেঘনা কাছে ফিরে যাচ্ছি। আমরা আর একটা প্রশ্ন আমার নিজের ডক্টর বৈদ্যনাথকে আছে। ডক্টর বৈদ্যনাথকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকের এই সময় দাঁড়িয়ে কোভিড-19 নিয়ে আমরা অনেক কিছু শুনেছি এবং জেনেছি। আমার স্পেসিফিক্যালি বলার যে ভয়টা, করোনাকে ভয় করো না, এটা এই ক্যাপশনটা দেওয়া আমাদের ক্যাম্পেইনের। সো আপনার তরফ থেকে যদি একটু বলেন যে কিভাবে ভয়টাকে কাটিয়ে উঠতে পারে মানুষ, এবং একই সঙ্গে আমার মনে হয় এই যে প্রতিদিন মানে দৈনন্দিন জীবনে যারা খেটে খাওয়া মজদুর, যারা শ্রমিক, প্রত্যেকে তারা কিন্তু তাদের কাছে সঞ্চয় ক্রমশ ফুরোচ্ছে, এবং এই যে জায়গাটা তারা কিন্তু প্রচন্ড ভীত, কেউ কেউ নার্ভাস হচ্ছেন এবং মনোবল ভাঙছেই, একদম ভাঙছেই যে এর পরের দিনটা কি করে চলবে। যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা ওখানে পড়ে রয়েছেন, তারা ফিরতে পারছেন না, তারা ওখানে রয়েছেন, তাদের ভবিষ্যৎ কি তারা নিজেরা বুঝতে পারছেন না, আবার তারা কবে কাজে ফিরবেন সেগুলো তারা বুঝতে পারছেন না। এই পুরো বিষয়টা সাংঘাতিক একটা ভয়ের জায়গা তৈরি করছে। সাধারণ মানুষ তো বিরক্ত হয়ে বাড়িতে থাকতে হচ্ছে, সেই জন্য বিরক্ত, সেই জন্য ভয়, সেই জন্য একটা কি বলবো, একটা মনোটোনাস একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাড়ির মধ্যে, সারাক্ষণ একই মানুষের মুখ দেখতে হচ্ছে, ভালো লাগছে না। ভালো লাগছে না এটা এক জিনিস, কিন্তু আমি পরবর্তী দিনে কি করব, আমার ভবিষ্যৎ কি, আমি কিছু জানি না, সেই যে আতঙ্ক, সেইটা কিভাবে আপনি একটু যদি মানে পরিষ্কার করে এক্সপ্লেইন করে দেন আমাদের। ওকে, এর সঙ্গে আমি একটা পয়েন্ট যোগ করি, মেঘনার সঙ্গে আমি একটা পয়েন্ট যোগ করি। সেটা হচ্ছে যে মানুষ বরাবরই, যে কোনো মানুষ সভ্যতার শুরু থেকেই ভবিষ্যৎ নিয়েই ভাবে। ভবিষ্যৎটাই হচ্ছে মানুষের আশঙ্কার জায়গা, ভবিষ্যৎটাই মানুষের আশারও জায়গা। একদম। যে কোনো মানুষ চায় যে আজ যেমন আছি কাল তার থেকে যেন আরেকটু ভালো থাকি। মানুষের ইতিহাস, সভ্যতার ইতিহাস, ভালো থাকবার ইচ্ছার ইতিহাস, সেই ইতিহাসকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টার ইতিহাস। এখন সমস্যাটা যেটা এসেছে সেটা হচ্ছে ভালো থাকার কথা মানুষ আর ভাবতে পারছে না। যেরকম আছি সেরকম থাকতে পারবো কি না। যে মানুষ চিরকাল ভালো থাকার কথা ভেবে এসেছেন, সেই মানুষকে আজকে ভাবতে হচ্ছে যেমন আছি তেমনটাও থাকতে পারবো কিনা। এই যে একটা উল্টো মুখ, মানে মানুষের আবহমান চিন্তার যে
স্বাভাবিক গতিশীলতা ছিল তার একটা অপোজিট ডাইরেকশনে মানুষকে তার চিন্তাকে নিয়ে যেতে হচ্ছে। এইটা মানুষের মনোজগতে কি প্রভাব ফেলতে পারে? ডক্টর বৈদ্যনাথ, আমি একটা ছোট্ট প্রশ্ন যোগ করে দিয়ে এর সাথে একটু ইলাস্ট্রেশন হবে। আমরা কালকেই খবর কাগজে পড়ছিলাম মানুষ এমনই পর্যায়ে চলে গেছে মানসিক ভাবে, মা তার বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিচ্ছেন খাদ্য সংকটের এক্স্যাক্টলি, জন্য। 4 জন সন্তানকে। 4 জন সন্তানকে কোন মানসিক পরিস্থিতিতে পৌঁছে গেলে একজন মা এরকম একটি বিভৎস একটা পদক্ষেপ নিতে পারে? তো এদের জন্য আপনি কি বলবেন? বেসিক্যালি অনেকগুলো প্রশ্ন হলো, কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তন্ময়দা, আপনি জানলে খুশি হবেন যে ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু সিএবি ফাউন্ডেশন করোনা নিয়ে কাজ শুরু করে, 2 মাস আগে 3 মাস আগে থেকে। বাহ, ভারত সরকারের অনেক আগে, ধন্যবাদ। এবং আমরা 2টো পলিসি পেপার আগে বানিয়েছি, একটা চলছে। প্রথম পলিসি পেপার আমি বানিয়েছিলাম যে কিভাবে আমরা সাইকিয়াট্রিক মোকাবিলা করব, কারণ যখন কোনো মহামারী হয়, যুদ্ধ হয়, তখন মানুষের মধ্যে একটা সিনড্রোম হয় যেটাকে আমরা সেকেন্ডারি ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম বলি, ভেরি কমন। সেকেন্ডলি আমরা আরেকটা পেপার বানিয়েছিলাম যে করোনার প্র্যাকটিক্যাল মোবিলাইজেশন কিভাবে হবে, মেডিকেল মোবিলাইজেশন, ফুড ডিস্ট্রিবিউশন, কন্ট্যাক্ট ট্রেসিং এবং মানুষকে কিভাবে আমরা সার্ভিস দেব। দুটো একদম ডিটেল ডকুমেন্টস, এবং আমি মনে করি যে বোথ আর কমপ্লিমেন্টারি, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং খাদ্য। এখন ইফ আই কাম টু দ্য সাইকিয়াট্রিক অ্যাসপেক্ট অফ ইট, করোনার প্যান্ডেমিকে কি হচ্ছে, প্রধানত হচ্ছে যে একটা রোগ যেটা ইনফেক্টিভ, একটা রোগ যার কোনো চিকিৎসা নেই, একটা রোগ যার কোনো ভ্যাকসিন নেই, এবং আমরা বাড়ির মধ্যে আছি, আমরা বেরোতে পারছি না, এবং আমাদের না আছে খাবার, না আছে জল, এবং আমাদের কোনো ফিউচারের কোনো সার্টেনটি নেই। সেই জন্য মানুষের মধ্যে এক হয় ডিপ্রেশন বা অবসাদ, অ্যাংজাইটি মানে চিন্তা, অস্থির হওয়া, এবং তার সাথে সাথে যারা সাইকিয়াট্রিক পেশেন্ট, ইয়াং পেশেন্ট এবং যারা বাচ্চা, তাদের মধ্যে ট্রেমেন্ডাস একটা সাইকিয়াট্রিক একটা ইম্প্যাক্ট হয়। আমরা যে পলিসি পেপার বানিয়েছিলাম সেখানে আমরা একটা কিছু গাইডলাইন দিই যে প্রথম কাজ করবেন যে আপনারা মনস্থির করে নেবেন যে আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে আমার করোনা হবে না এবং আমার মৃত্যু হবে না, রোগও হবে না। সেজন্য আমরা মানুষকে বলেছিলাম যে আপনারা লকডাউন মানুন, আপনি বাড়ির মধ্যে থাকুন, আপনি হাত ধোন, চোখ মুখ নাকে হাত দেবেন না, এবং আমরা গভর্নমেন্টকে বলেছিলাম, দিল্লি এবং স্টেট গভর্নমেন্টকে, যে আপনারা যদি সোশ্যাল ডিস্টেন্সিং এবং ক্লিনলিনেস মেনটেন করে বাড়ি বাড়িতে খাবার দিতে পারেন তাহলে মানুষের সমস্যা হবে না। সো লকডাউন এন্ড ডেলিভারি অফ ফুড, মানুষের ইনফেকশন হবে না। সো ফার্স্ট পার্ট ওয়াজ মানুষকে বোঝানো যে আপনি যদি নিয়ম মেনে চলেন আপনি মারা যাবেন না। 2 হচ্ছে লকডাউন থেকে কি করে বেরোবো। আমাদের যে অ্যাসেসমেন্ট যে লকডাউন পিরিয়ডে যদি প্রথম কাজ হচ্ছে আমি করোনা রিলেটেড খবর দেখবো না, আমি সারাক্ষণ টিভি চালিয়ে করোনা কি হচ্ছে এটা দেখবো না, তাতে স্ট্রেস বাড়ে। আমি 1 ঘন্টা WHO সাইট, CDC সাইট বা লোকাল টিভি চ্যানেলে করোনার খবর দেখবো। আমি সারাদিন একটা রুটিন মেনটেন করবো। কি রুটিন? সকালে উঠে আমি 1 ঘন্টা এক্সারসাইজ করব, আমি খবরের কাগজ পড়বো, আমি গল্পের বই পড়বো, আমি 2 ঘন্টা টাইম স্পেন্ড করবো উইথ মাই চিলড্রেন, আমি নর্মাল কাজ করব, আমি একটা সিনেমা দেখব, আমি নিজের বন্ধু বান্ধবের সাথে গল্প করব, আমি কোনো একটা গেম খেলবো, সেটা কার্ড হতে পারে, ক্যারাম হতে পারে, চেস হতে পারে, এবং যদি আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারি আমি সেটা করব। এখন এই যে মডেলটা আমি বলছি এটা কিন্তু আমি পস্টুলেট করেছি তা নয়, ইটস এ ভেরি ওল্ড মডেল। আমি দুটো নাম বলবো, একজন হচ্ছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু, তিনি প্রায় 14 বছর জেলে ছিলেন, এবং যখন তিনি আহমেদনগর ফোর্টে ছিলেন অ্যাজ অ্যান ইনমেট, তিনি দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা সাইকিয়াট্রিস্ট, we studied Nehru's patterns, এবং our assessment was that this is the best way to survive in lockdown, that we are busy, we do not think of the problem, we fix our mind on something else. বেনজির ভুট্টো যিনি প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তানের, তিনি লকডাউন এ ছিলেন প্রায় 5 বছর ইন সিয়ালা জেল and সুকুর জেল। এবং তন্ময়দা, you are a person of politics, so you know that সুকুর জেল was the worst jails in the worst conditions. ওনার বাবাকে মারা হয়, লুৎফি ভুট্টো ওনার ভাইকে মারা হয়, কিন্তু বেনজির ভুট্টো একটা ওয়ে বের করেছে যেটা আমরা সাইকিয়াট্রিস্ট স্টাডি করেছি। She used to get up, exercise for 1.5 hours, read papers,
then she used to eat, then she used to write her biography, and then she used to talk with inmates. জেলের যে ওয়ার্ডেন তার সাথে তিনি গল্প করতেন, এবং তিনি একটা ল্যাটিন টার্ম বলেছিলেন, ইপসা লিকুয়ার এটা, আমি জানি না ঠিক কোট করেছি কিনা, এবং এর মানে হচ্ছে আমি যখন খাচ্ছি তার মানে আমি বেঁচে আছি। So whether she was in house arrest in Larkana or whether she was in Sukur jail, she found a way to cope with lockdown. ম্যান্ডেলাও তাই করেছিলেন। তো লকডাউন থেকে বাঁচার উপায় হচ্ছে একটা রুটিন, এবং আমি ভাববো না যে আমি মারা যাব, আমি নিয়ম মেনে চললে আমি বেঁচে থাকবো, আমি করোনায় মাথা দেব না, এবং একটা রুটিন ফলো করবো। অ্যাজ ফার অ্যাজ চিলড্রেন আর কনসার্ন, সাধারণ বাচ্চাদের একটা স্ট্রেস হয়। তো আমরা যেটা পেরেন্টসদের বলেছি যে আপনি আপনার সন্তানকে বা আপনার ছেলে মেয়েদেরকে বোঝান করোনা কি, এবং এটাও বোঝান যে আমি যদি নিয়ম মেনে চলি আমার করোনা হবে না, তোমারও হবে না। দুই, বাবা মা যত ভালো কোপ করবে উইথ স্ট্রেস, বাচ্চারাও তত ভালো কোপ করবে, এটাকে লার্ন বিহেভিয়ার বলে। তো নিজের ছেলে মেয়েদের বোঝান যে করোনা কি, এবং বোঝান যে আমরা হাত যদি ধুই, চোখ মুখে নাকে হাত না দিই, আমি যদি বাড়ির থেকে না বেরোই আমার কিছু হবে না। দুই, আমি যত ভালো কোপ করবো ছেলেমেয়েরা কোপ করবে। 3 এবং 4, আপনি কিছু এনগেজিং অ্যাক্টিভিটি করুন, ছেলে মেয়েদেরকে 1 ঘন্টা পড়ান, 1 ঘন্টা তাদেরকে গেমস খেলান, তাদেরকে কার্টুন দেখান, বাড়ির মধ্যে কোনো গেমস খেলুন। কিন্তু খুব সহজে করোনা রিলেটেড যে স্ট্রেস, এটা মোকাবিলা করা সম্ভব, এবং আমরা চেষ্টাও করছি। তন্ময়দার যদি কোনো মাসের কোন লোক থাকে যাদের স্ট্রেস আছে, তাহলে আমরা জুমের মাধ্যমে কাউন্সিলিং করব। 100 জনকে কাউন্সিলিং করা যায়, সেটা একেবারে ফ্রি সার্ভিস। ডাক্তারদের মধ্যেও স্ট্রেস আছে, আমরা ডাক্তারদের বলেছি যে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে প্রোটেকশন, তার জন্য হাত ধোয়া, পিপি, গ্লাভস, স্যানিটেশন। আর 2 হচ্ছে স্ট্রেস হলে নিজের খেয়াল রাখুন, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড গো টু সাইকিয়াট্রিস্ট। তো একটা ডিটেল নোট আছে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে ছেড়েছি, ইউটিউবে আছে, তন্ময়দা আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, মানে কি কি করবেন কি করবেন না আমি বলছি উইথ অ্যানিমেশন, আর একটা পলিসি ডকুমেন্টও আছে। আর তার সাথে সাথে আমরা কিভাবে ফুড ডিস্ট্রিবিউশন করতে হবে এবং কিভাবে করোনাকে কন্ট্রোল করা যায় সে পলিসি বানিয়েছি। আমাদের যে অ্যাসেসমেন্ট, যে আমরা যদি কোরিয়ান সিডিসি মডেল ফলো করি, তাহলে 2 সপ্তাহ লকডাউন উইথ কন্ট্যাক্ট ট্রেসিং আমরা কিন্তু ইনফেকশন টোটালি কন্ট্রোল করতে পারবো। সো দ্যাট মোর লেস কভারস ইট। আর উজ্জ্বনী দি আর মেঘনাদি, তোমাদের কিছু বলার থাকলে বলো, আমি লাস্ট একটা মেডিকেল কোয়েশ্চেন করবো। আমার বৈদ্যনাথ একটাই বলার, মানে বলা, এই যে বিষয়গুলো আপনি বললেন সেই প্রসঙ্গে বলার রয়েছে যে মানুষ সেরকম আতঙ্কগ্রস্ত হয় এবং মেন্টালি যেভাবে মানুষ চাপের মধ্যে পড়ছে, আমি আমার বাড়িতেই দেখেছি যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন সহজেই ফেক নিউজের শিকার হন। এখন হোয়াটসঅ্যাপ আছে তো সবার হাতে হাতে, তাতে যেটা আপনারা বললেন যে 1 ঘন্টার বেশি খবর দেখবেন না, সেটা তো ঠিক, কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ জুড়ে যে সমস্ত ফরওয়ার্ড গুলো আসে এবং তার মধ্যে এত ফেক নিউজ থাকে, সেই আমি একটা আমার দিক থেকে অ্যাপিল করব যে আমরা ফেক নিউজ নিয়ে অনেক কাজ করি, আমার সংগঠন কাজ করে, সেজন্য এটা আমার একটা অ্যাপিল থাকবে যে যে কোনো নিউজ পড়লেই সেটাকে বিশ্বাস করে নেবেন না, পাশের বাড়িতে ওই হয়েছে, অমুক জায়গায় সেই হয়েছে ইত্যাদি। সুতরাং যেটা বৈদ্যনাথ ভালোভাবেই বললেন, ভেরিফাইড সোর্স থেকে এটা আমাদের সবাইকে সচেতন করার দরকার। একটা খবর আমাদের কোনো ভেরিফাইড চ্যানেল বলছে, কোনো ভেরিফাইড সেরকম মিডিয়াতে প্রকাশ হয়েছে, সেগুলোকেই যেন আমরা সত্যি বলে গ্রহণ করি। এই যে সিরিজ অফ হোয়াটসঅ্যাপ ভিডিওস আসছে আর সিরিজ অফ ফেক নিউজ আসছে, সেটা কিন্তু মানুষের মনকে এই লকডাউনের পরিস্থিতিতে আরো ভারাক্রান্ত করতে পারে। মানে টেকনোলজির যে খারাপ দিকটা, সেই দিকটাকেও আমাদের সযত্নে এড়িয়ে চলা দরকার, ভালো দিকটাকে যেমন ব্যবহার করা দরকার। আজকের জন্য আমি এইটুকুই বলবো। মেঘনা? না, এর সঙ্গে একটা পয়েন্ট আছে উজ্জয়িনী, উজ্জয়িনী এর সঙ্গে নাম ধরেই বললাম, উজ্জয়িনী এর সঙ্গে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ফেক নিউজ, একটা হচ্ছে অজ্ঞতার থেকে কেউ ফেক নিউজ করছে, আর একটা হচ্ছে ফেক নিউজই তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃত। এই যে ফেক নিউজই তৈরি করা, এটা মানে শুধু নিন্দিত ধিকৃত হওয়াটা যথেষ্ট না। আনফরচুনেট যে ফেক নিউজ যখন তৈরি হচ্ছে এবং যেটা অনেক মানুষের নানান ভাবে ক্ষতির কারণ হচ্ছে, তখন দেশের সরকার নীরব থাকছে। এই ফেক নিউজ যারা তৈরি করছে, যারা প্র্যাকটিক্যালি সাইবার ক্রাইমের অপরাধ করছে, তাদেরকে শাস্তি দেওয়ার থেকে, অর্থাৎ কোনো না কোনো ভাবে আমি যদি সরকারকে সার্ভ করে থাকি আমার ফেক নিউজের মধ্যে দিয়ে,
তাহলে সরকার আমাকে পরোক্ষে মদত দিচ্ছে ফেক নিউজটা ডেভেলপ করার জন্য। এইটা হচ্ছে মোর ডেঞ্জারাস ইন আওয়ার কান্ট্রি। এই মোর ডেঞ্জারাস ব্যাপারটা সম্পর্কে যদি পাবলিককে আমরা সচেতন করতে না পারি, তাহলে পরে এই সমস্যাটা আরো বাড়বে। এই গ্যাপে একটা থ্যাংক ইউ সো মাচ। তন্ময়দা, আপনি যেটা ফেক নিউজ বললেন, ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। সাইকিয়াট্রিস্টরা কিন্তু এটাকে স্টাডি করেছে, এবং আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। ফেক নিউজকে কিন্তু আমরা নর্মালি সাইকিয়াট্রিক টার্মে আমরা বলি সাইবর, মানে ফেক নিউজ যেটা, বা আইটি সেল আপনারা বলেন, ফেক নিউজ বলেন, ইট ইজ অ্যাকচুয়ালি নট ফেক নিউজ, ইট ইজ কল্ড সাইবর। এটা আবিষ্কার করেছিলেন আমেরিকান আর্মির একজন সাইকিয়াট্রিস্ট ইন ওয়ার্ল্ড ওয়ার 1, and it was perfected by the Nazis in the Second World War. So আমরা কিন্তু সিএবির তরফ থেকে ফেক নিউজ জেনারেট করা, মানে গুজব, দাঙ্গা, মিথ্যে কথা বলা, এর সাথে তার ঝগড়া লাগানো, এটা আমরা স্টাডি করেছি। কিন্তু আজকে আমরা করোনা নিয়ে বলছি, সো উই আর নট গোয়িং দেয়ার, কিন্তু আমরা ডেফিনেটলি আরেকদিন উইল হ্যাভ আ ডিসকাশন অন দ্যাট। আমার লাস্টে একটা প্রশ্ন তন্ময়দার কাছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি ভুলে গেছিলাম। একটা গ্রুপ আছে তন্ময়দা, যার নাম হচ্ছে ইন্ডিয়া COV-19। এই গ্রুপটা জন হপকিন্স এর কিছু ডাক্তার এবং গবেষক তারা লিড করছেন, জন হপকিন্স ইউনিভার্সিটি অফ মিশিগান, এবং টপ আমেরিকান ইন্ডিয়ান অরিজিনের ডাক্তাররা তারা এই গ্রুপে আছেন। তারা একটা প্রেডিকশন করেছিলেন যে আমাদের দেশে 1.4 মিলিয়ন, মানে 14 লাখ লোকের ইনফেকশন হতে পারে, and the death can be as high as 50,000 যদি আমরা লকডাউন এবং অন্যান্য মেজার না নিই। যখন এই রিপোর্টটা প্রকাশ পায়, তখন আমাদের গভর্নমেন্ট বলে যে এই রিপোর্টটা আমরা মানছি না। হপকিন্সকে প্রেসার দেওয়া হয়, হপকিন্স বলে এটা আমরা মানছি না। কিন্তু whether it is Hopkins, whether it is Imperial College or whether it's Oxford, তারা কিন্তু একাডেমিক রিপোর্ট দিয়েছিল অনেক আগে থেকে যে ইন্ডিয়াতে দে ক্যান বি স্প্রেড এন্ড দেয়ার ক্যান বি ইনফেকশন। তো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাটিটিউড যে না আমরা মানছি না রিপোর্ট, ইদার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো না, বা সেন্ট্রাল গভর্নমেন্ট রিজেক্ট করে নিজের একটা রিপোর্ট পাবলিশ করলো। দেয়ার ক্যান বি টু থিংস, ইউ ডোন্ট অ্যাকসেপ্ট অ্যান ইন্টারন্যাশনাল রিপোর্ট, or you accept it, or third is you reject it and you get your own report out. তো এই যে একটা অদ্ভুত মেন্টালিটি অন পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট ইন দিল্লি, আর আমরা পলিটিক্যাল কথা বলি না বিকজ দ্য ইস্যুস গেট মাডলড আপ, উই ওয়ান্ট টু টক সিরিয়াস থিং। আমাদের দিল্লির এস্টাবলিশমেন্টে যে অদ্ভুত একটা অ্যাটিটিউড যে না আমরা হপকিন্স এর রিপোর্ট মানবো না, ইম্পিরিয়াল রিপোর্ট মানবো না, ইফ ইউ ডোন্ট অ্যাকসেপ্ট ইট গেট an alternate রিপোর্ট আউট। আপনার এতে প্রতিক্রিয়া কি? Don't you think government should have been more proactive, the government in Delhi, much earlier when the outbreak happened in Wuhan? একদমই ঠিক, গভর্নমেন্টকেই সবচাইতে বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, না হলে গভর্নমেন্ট হওয়ার কোনো দরকার হয় না। আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাই কি? যদি একটা গভর্নমেন্ট না থাকে আপনার কি যায় আসে, আমার কি যায় আসে? আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাই নিরাপত্তা, আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাই দেশে যদি বড় কোনো বিপদ আসে সেই বিপদের মুখে দেশবাসীকে এক রাখা। আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাই বৈদেশিক আক্রমণ থেকে দেশকে বাঁচানো। এই যে আমাদের গভর্নমেন্টের কাছে চাওয়াগুলো, এই চাওয়াগুলোকে বাস্তবায়িত করতে হলে পরে যদি বৈদেশিক আক্রমণের হাত থেকে বাঁচানোটাকে যদি আমি পয়েন্ট করি, তাহলে কোন বৈদেশিক শক্তি আমাকে আক্রমণ করতে পারে গভর্নমেন্টকে তা প্রি অ্যাসেস করতে হবে, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্টকে হতেই হবে। এই প্রোঅ্যাক্টিভনেসটা আমাদের গভর্নমেন্টের মধ্যে কম, এবং কম থাকার কারণে যেটা হলো সেটা হচ্ছে যে পৃথিবীর অনেকগুলো দেশ যখন এই সাবজেক্টে অনেকগুলো স্টেপ নিয়ে ফেলেছে, এমনকি আমাদের দেশেরও একটা রাজ্য নিয়ে ফেলেছে। ভারত সরকার স্টেপ নেওয়ার আগে তো কেরালা স্টেপ নিয়েছে, এ ব্যাপারে তো কোনো সংশয় নেই, অনেকগুলো রাজ্য নিয়ে ফেলেছে। তখনও পর্যন্ত গভর্নমেন্ট এই বিষয়টাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনেই করলো না। কোন জ্যোতিষীর দ্বারা প্রধানমন্ত্রী পরিচালিত হলেন আমি জানি না, কিন্তু আলটিমেটলি হচ্ছে বিপদটা যখন ঘাড়ের উপর এসে গেল, তখন আকস্মিক ভাবে প্রথম দিন থালা বাজিয়ে দ্বিতীয় দিন লকডাউন, এবং খুব রাইটলি উজ্জয়িনী বলেছে যে আনপ্ল্যান্ড লকডাউন ঘোষিত হলো। এই পরিযায়ী শ্রমিকগুলোকে ফিরতে দেওয়া হলো না, তারা এরকম বিভিন্ন জায়গায় আটকে পড়লেন, যে কারণে মানুষ 700 কিলোমিটার হেঁটে মারা গেলেন পথের মাঝখানে, ইত্যাদি ইত্যাদির অনেক ঘটনা ঘটল। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এই প্রোঅ্যাক্টিভনেসের অভাবের কারণে গভর্নমেন্ট কার্যত গভর্নমেন্টকে দেখে মনে হচ্ছে যে গভর্নমেন্ট বুঝতেই পারছে না তার কি করা উচিত।
যে পয়েন্টটা আপনি বললেন যে আইদার গভর্নমেন্ট ওই রিপোর্টটাকে অস্বীকার করবে, ওই রিপোর্টটা ভুল সেটা বলবে, নিজে একটা রিপোর্ট তৈরি করবে। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে হচ্ছে ওকে অস্বীকার করা, ওর ঘাড়ে দোষ চাপানো চলছে, কিন্তু সঠিক তথ্যটা আমার আপনার সামনে আসছে না। না আসার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্বেগ বাড়ছে, আর উদ্বেগ বাড়লে পরেই তো আতঙ্ক তৈরি হয়, আতঙ্ক তো আপনা আপনি আসে না। ফলে সেই রকম একটা জায়গা থেকে আপনি যে পয়েন্টটা বলেছেন, আমি সেই পয়েন্টটাকে 100% সাপোর্ট করছি যে এই প্রস্তুতিটা আমাদের অবশ্যই নেওয়া উচিত। এবং এই প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আর আপনি এই একটু আগে আমায় যেটা বললেন যে আপনাদের ওই যে গ্রুপ আছে, আমি মানে এক্সপেক্ট করবো ওই গ্রুপের সঙ্গে আমাকে নিশ্চয়ই যুক্ত করে নেবেন, যাতে অন্তত আপনাদের যা লেখা টেখা গুলো বেরোয় সেগুলো পড়ে 2-4টে কথা জানতে পারি। আমার মতো লেম্যান একটু জানলেও তো আপনাদের উপকার, যেটুকু তো আপনারা সান্ত্বনা পাবেন যে কিছু লেম্যানকে কিছু জানাতে পেরেছে। ফলে সেই জন্য আমি অন্তত অনুরোধ করব যে ওই গ্রুপটাতেও আমাকে নিশ্চয়ই যুক্ত করে দেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মেঘনাদি কাপাপ। ইয়েস, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমাদের সিএবির পক্ষ থেকে শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তার সমগ্র দিক থেকে তিনি যা যা আমাদের কাছে তুলে ধরলেন, এবং যেই ভাবে আমরা কাজ করতে পারি আগামী দিনে, এবং আগামী দিনে প্রশাসন, সরকার কেন্দ্রে বা রাজ্যে যেভাবে যা যা করতে পারেন সেগুলো নিলে বোধহয় আজকের এই যে আমাদের যে অবস্থানটা রয়েছে, যে অবস্থায় আমরা রয়েছি, সেটাকে মোকাবিলা করতে আরো সহজ হবে। উজ্জয়িনী হালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ইমসের পক্ষ থেকে আপনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের এইরকম একটা আলোচনায় আপনার এই যে অবজারভেশন এবং যে প্রশ্নগুলো আপনি তুলে আনছেন সেগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকের জানা উচিত এবং বোঝা উচিত। আগামী দিন যেটা একটু আগে তন্ময় বাবু বলছিলেন যে মানুষ ভবিষ্যৎটাকে দেখতে চান এবং ভবিষ্যৎটা নিয়েই শঙ্কা, সেটা নিয়েই আমরা ভাবনা করে থাকি। সেই কারণের জন্য আপনাকে আমরা সঙ্গে পাচ্ছি। আমাদের সিএভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর বৈদ্যনাথ, আপনার কাছে আবারও আসবো, আমরা ফিরতে চাইবই, কারণ এই লকডাউন কতদিনের আমরা সত্যি এখনো বুঝতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে লকডাউন শেষ হোক, কিন্তু লকডাউন শেষ হচ্ছে না। সুতরাং মানসিক স্বাস্থ্য সত্যি সত্যিই কিন্তু দুর্বল অনেকেরই, এবং ভালো না লাগাটা আরো বেশি তৈরি হচ্ছে। সুতরাং আপনার কাছে বারবার ফিরতেই হবে আমাদের। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। সিএভির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী দিন নিশ্চয়ই আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আসবো। নমস্কার, ধন্যবাদ। Let all of us be locked. Let all of us be locked, but not out. Not doubt. Yes, absolutely. Thank you. Absolutely. Thank you, তন্ময় বাবু, ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার, সকলে ভালো থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘরেই থাকবেন।